তো স্টক 24 এই চ্যানেলে প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য আগামী দিনের জন্য যে ইম্পর্টেন্ট স্টকগুলো সেগুলোর ব্যাপারে কথা বলতে। তো আগামী দিনের ইম্পর্টেন্ট স্টকের ব্যাপারে কথা বলার আগে আজকের সিচুয়েশনটা একটু এক্সপ্লেন করা দরকার, কারণ আমরা সকালের দিকে দেখেছিলাম যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। তো সকালের দিকে যদি আমরা প্রি মার্কেট থেকে শুরু করি, তো প্রি মার্কেটে দেখেছি যে মার্কেট আপ ট্রেন্ডে, সমস্ত মার্কেট, ইউএস মার্কেট হোক, ইন্ডিয়ান মার্কেট হোক, এবং মানে গিফট নিফটির কথা বলছি, তারা সবাই আপ ট্রেন্ডে ছিল, যথেষ্ট পজিটিভ ছিল। তো ইন্ডিয়ান মার্কেটও কিন্তু প্রথম থেকে পজিটিভে ছিল এবং দুপুরের পর থেকে মার্কেট কিন্তু পড়তে শুরু করে। তো আজকের মার্কেটকে আমি কিন্তু আপ ট্রেন্ড বলতে পারবো না, কারণ মার্কেট যতটা পর্যন্ত উপরে উঠেছিল সেখান থেকে যেখানে সে শেষ করেছে সেটা কিন্তু মার্কেট আপ ট্রেন্ড এই কথাটা কিন্তু বলা উচিত নয়। কাজে মার্কেট কিন্তু আজকে নেগেটিভ সেন্টিমেন্টে কাজ করেছে, এটা বলতে বাধ্য হচ্ছে, এক নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে কেন নেগেটিভ সেন্টিমেন্ট, মার্কেট কেন এত খারাপ পারফর্ম করলো আজকে। প্রথমত তার জন্য জানতে হবে ভালো পারফর্ম করেছিল কেন। কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, মানে মার্কেট খোলার আগে সকালের দিকে আমরা খবর পেয়েছি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা বন্ধ হয়ে গেছে, মানে সিজ ফায়ার না, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ওকে, এবারে উনি তো গায়ে মানে না আপনি মোড়ল, ঠিক আছে, কেউ বলেনি, না ইসরায়েল বললো না ইরান বললো, ও মাঝখান থেকে ঘোষণা করে দিল। এবার যতই হোক যে ঘোষণা করছে সে হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করেছিলাম যে সত্যিই হয়তো যুদ্ধ বন্ধ হয়ে গেছে, এবং তার জন্য কিন্তু মার্কেট কিন্তু আজকে খুব ভালো রিয়াকশন দিয়েছিল। তারপরে দুপুরের দিকে আমরা খবর পাই যে না, ইরান আবার অ্যাটাক করতে শুরু করেছে ইসরায়েলের উপর, এবং যার জন্য কিন্তু মার্কেট নেগেটিভলি মানে রিয়াক্ট করে। তো নেগেটিভলি রিয়াক্ট করেছিল এত, তাহলে এখন প্রশ্ন আসবে যে তাহলে এতদিন যে যুদ্ধ চলছিল তখন তো এত নেগেটিভলি রিয়াক্ট করেনি। অ্যাকচুয়ালি মার্কেট ভেবে নিয়েছিল যে আমরা খুব ভালো পজিশনে রয়েছি, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। তো সেখান থেকে হঠাৎ করে খবর পাচ্ছি যে আমরা আবার যুদ্ধ স্টার্ট হতে যাচ্ছে, যুদ্ধ কমপ্লিটলি বন্ধ হয়নি, সিজ ফায়ার হয়নি। তো সেটা মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট করে। মানে স্টক মার্কেট কখনোই না শক বরদাস্ত করে না, ঠিক আছে। আমরা একটা প্রেডিক্টেবল জায়গায় থাকবো, হ্যাঁ আমরা বুঝে গেছি যুদ্ধ বন্ধ, আমরা আপ ট্রেন্ডে যেতে শুরু করলাম। আবার হঠাৎ করে যদি আমাদের শক চলে আসে, না যুদ্ধ আবার হচ্ছে, না মিসাইল ছেড়ে গেছে, তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু রিয়াক্ট করবে, এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তো সেটাই হয়েছে। আর একটা যেটা ব্যাপার, যে আজকে মার্কেট আরো পড়তে পারতো, নেগেটিভে চলে যেতে পারতো যদি অয়েল প্রাইস ডিপে যেত, মানে অয়েল প্রাইস নামতো। যেহেতু অয়েল প্রাইস স্টেবল জায়গায় আছে, সেহেতু তাই জন্য মার্কেট কিন্তু যেটা এক্সপেক্ট করেছিল যুদ্ধ থেমে গেছে সেখান থেকে জাস্ট বেরিয়ে এসছে। তার জন্য এই একটা শকের জন্য যে যুদ্ধ আবার শুরু হয়েছে, এই শকটার জন্য মার্কেট নিচের দিকে এসছে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, এর বেশি কিন্তু কিছু না। এবার আমি যদি ডিআইআই এফআই ডেটা দেখি, তাহলে দেখতে পাবো যে ডিআইআই ক্ষেত্রে কিন্তু আজকেও বাই করেছে, ডিআইআই 5210 কোটি টাকার বাই করেছে। সেখানে এফআইআই কিন্তু কনসিকিউটিভলি পরপর দুটো দিন সেল করলো। কালকের দিনে খুব কম পরিমাণ সেল করেছিল, কিন্তু আজকের দিনে সেলের পরিমাণে যথেষ্ট ভালো, 5266 কোটি টাকা সেল করেছে। তো এটাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনো ব্যাপার নেই যে এফআইআই সেল করে গেল রব, সেরকম কোনো ব্যাপার না। এফআইআই যেমন রুটিন বাই সেল হয় সেরকম, এটা বড় কিছু ইস্যু না। কিন্তু যুদ্ধ যে জায়গাটা যাচ্ছে, মানে এতদিনে সিজ ফায়ার হয়ে যাওয়া উচিত ছিল, সেখানে কিন্তু সিজ ফায়ার হয়নি, এটা কিন্তু একটু চিন্তাজনক ব্যাপার। আচ্ছা, তো এগুলোর পরে আমি সেকেন্ড সেগমেন্টে আসি, যেখানে আমি স্টকের নামগুলো বলবো। তো স্টকের নামের ক্ষেত্রে প্রথম যে স্টকটা আজকে আমি অ্যাড করেছি, এরপরে আমি আজকে টোটাল 6টা স্টকের নাম বলবো, তার মধ্যে একটা নতুন, বাকিগুলো সব পুরনো। তো যেটা অ্যাড করে সেটা হচ্ছে এলএনটি ফাইন্যান্স, ঠিক আছে। এলএনটি ফাইন্যান্স আমি নতুন অ্যাড করেছি আজকে। এটা লং টার্মের জন্য যথেষ্ট ভালো এবং খুব ভালো জায়গায় আছে, এবং ব্রেকআউট দিয়েছে 50, মানে অল টাইম হাইকে ব্রেক করে গেছে। আর ফাইন্যান্স কোম্পানিগুলো আজকে যে স্টকের নামগুলো বলবো, অনেকগুলো আছে যারা ফাইন্যান্স এবং মানি রিলেটেড। তো তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আরবিআই যে ইনিশিয়েটিভ নিয়েছে, তাতে করে ব্যাংকে টাকার পরিমাণে বাড়াচ্ছে। তো ব্যাংকে টাকার পরিমাণে বাড়ানো এবং যে ছোট ছোট যেগুলো ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে, ওদেরকে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর ক্ষেত্রে যে বাধাটা ছিল, বোধহয় 75% একটা টার্গেটেড ছিল, এতটা দিতেই হবে, তো সেটাকে কমিয়ে 60 করে দিয়েছে। কাজে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর বাধাটা যখন কমে যায় না, সেক্ষেত্রে কিন্তু বেশি লোন দেওয়ার পসিবিলিটি তৈরি হয়, মানে বিজনেসম্যান বা হাউস হোল্ড লোন এগুলোর ক্ষেত্রে। তো মধ্যে কথা, প্রায়োরিটি সেক্টরের লোনের ক্ষেত্রে বাধাটা যদি কমে যায়, তাহলে ব্যাংকগুলোর প্রফিট করার পসিবিলিটি বাড়ে। তো তার জন্য আমরা এনবিএফসি হোক, স্মল ফাইন্যান্স ব্যাংক হোক, এটা কিন্তু খুব বেশি পরিমাণে একটা ইনক্রিজ করার পসিবিলিটি রয়েছে উইথ কম্পেয়ার টু যারা পাবলিক সেক্টর ব্যাংক বা বড় ব্যাংক, ঠিক আছে। তো এলএনটি ফাইন্যান্সকে ডেফিনেটলি আমরা রাখবো আমাদের লিস্টে, ঠিক আছে। আর পরের যে 5টা স্টকের কথা বলবো, এদেরকে আমি অলরেডি বলেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে পুনাওয়ালা ফিনকপ, যেটা আমি গতকালও বলেছিলাম, এটাকে আজকেও আমরা বলবো। পুনাওয়ালা ফিনকপ কিন্তু খুব ভালো একটা, মানে খুব ভালো একটা
চার্টের দিক থেকে খুব ভালো পজিশনে আছে। ইউটিআই এএমসি কে এক্স্যাক্টলি কালকেই নিয়ে নিতে হবে সেটা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। 1281 যে লেভেলটা আছে, 1281 লেভেলটার উপরে গেলে এবং সাস্টেন করলে, গ্রিন ক্যান্ডেল দিয়ে সাস্টেন করলে তবেই কিন্তু আমরা ইউটিআই এর কথা ভাববো। আচ্ছা, মারুতি সুজুকি এর ক্ষেত্রেও তাই, 12,931 এর যে লেভেল আছে সেই লেভেলটাকে উপরে থাকতে হবে, উপরে ক্লোজিং করতে হবে, মানে 12,931 এর লেভেলে সাস্টেন করতে হবে গ্রিন ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে। এবং সেই গ্রিন ক্যান্ডেলটা প্রপার গ্রিন ক্যান্ডেল হতে হবে, সেটা কিন্তু কোনো ইমপ্রপার অর্থাৎ কি বলে ইনডিসিসিভ কোনো ক্যান্ডেল হলে হবে না, বোঝা গেছে। 12,931 এর উপরে গিয়ে শুরু করতে হবে এবং তারপরে সাস্টেন করতে হবে, ভালো বডির গ্রিন ক্যান্ডেল হতে হবে, ওকে। তারপরে হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা আমি অনেক দিন থেকে বলছি, অনেকবার বলেছি, আমি যবে থেকে বলেছি তবে থেকে যদি উজ্জীবন নিত কেউ 40% 45% র্যালি হয়ে গেছে এতদিনে, ঠিক আছে। তো আমি এটাকে আবারও আমাদের ট্রেড লিস্টে রাখবো। 48 টাকা 72 পয়সার উপরে গ্রিন ক্যান্ডেল দিয়ে সাস্টেন করতে হবে, মানে 49 টাকার লেভেলে গ্রিন ক্যান্ডেল দিয়ে সাস্টেন করতে হবে, তাহলে কিন্তু আমরা এটাকে আমাদের নেওয়ার জন্য ভাবতে পারি। তারপর যে এমআরপিএল ম্যাঙ্গালোর রিফাইনারি, তো আজকে রিফাইনারি যে স্টকগুলো আছে না সেগুলো কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করতে পারেনি। তার কারণ হচ্ছে যে এক্সপেক্ট করা হচ্ছে যে অয়েল প্রাইস বাড়তেও পারে, কারণ স্টেট অফ হরমুজকে নিয়ে একটা সমস্যা চলতেই আছে, ওরা ব্লক করেছে এবং এটা নিয়ে একটা সমস্যা কিন্তু চলবে। তো স্টেট অফ হরমুজ যদি বন্ধ হয় তাহলে প্রায় ওয়ার্ল্ডের 20% মতো অয়েল এক্সপোর্ট ওখান থেকে হয়, 25, মানে যদি 5 লিটার 5 ব্যারেল যদি তেল যদি গোটা বিশ্বে এক্সপোর্ট হয় তার মধ্যে 1 ব্যারেল ওখান থেকে আসে, 5 ভাগের 1 ভাগ। তো এটা যথেষ্ট বড় একটা পরিমাণ, ঠিক আছে। তো তার জন্য অয়েল রিফাইনারি গুলো কিন্তু বাজে পারফর্ম করছে, যে কোনো অয়েল বেস স্টকই বাজে পারফর্ম করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমআরপিএল কিন্তু এই যে এখনকার পজিশনে খুব ভালো একটা স্ট্রাকচারের দিকে আছে, মানে আমি যদি চার্ট দেখি তাহলে খুব ভালো স্ট্রাকচারের দিকে আছে। শুধুমাত্র এটা না, তো একটা জিনিস এখানে মানে উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে যে আজকে হয়তো মার্কেটে এমআরপিএল 2% মতো পড়েছে, 2.5% মতো প্রায়, কিন্তু ক্যান্ডেলের যে ভলিউমটা না সেটা কিন্তু খুব ছোট। এবং গতকাল যে মার্কেটে উঠেছিল এমআরপিএল তার ভলিউম বিশাল বড়, মানে এটা সিগনিফাই করে যে সেলিংটা হয়েছে না, সেই সেলিং এর কাছে ভলিউম কম, মানে মানুষ কিন্তু খুব বেশি কিন্তু এটাকে সেল করার পক্ষপাতী না, ঠিক আছে। ডেফিনেটলি প্রাইসটা অনেকটা ডিফার করেছে কিন্তু ভলিউমের দিক থেকে অনেক কম হয়েছে, কাজে এমআরপিএল কিন্তু আমরা আমাদের লিস্টে রাখবো, কারণ দামটা অনেকটা কমেছে। এর ক্ষেত্রে তাই 141 এর লেভেলটাকে উপরে গ্রিন ক্যান্ডেল দিয়ে সাস্টেন করতে হবে, তাহলে কিন্তু আমরা এমআরপিএল কে নেওয়ার জায়গায় চলে আসবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের স্টকের আলোচনা। তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো প্রত্যেকে একটাই কথা বলার, যে আমি কোনো সেবি রেজিস্ট্রেশন এখনো পাইনি, ডেফিনেটলি পেয়ে যাবো, মানে চেষ্টাতে আছি, তো দেখা যাক কি হয়। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা করে নাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ডেফিনেটলি, আর ভিডিওটা লাইক করে দাও, আর তোমার যদি কোনো বক্তব্য থাকে সেটা কমেন্টে জানাতে পারো, অথবা আমি এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেই ফেসবুক পেজে এসে তোমরা তোমাদের বক্তব্য জানাতে পারো, বা যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা করতে পারো, ওকে। চলো।